আমাদের মনের জানলা দরজা দিয়ে বসন্তের রঙিন বাতাস যেমন আসা যাওয়া করছে বর্তমানে, ঠিক তেমনি আমাদের জীবনের ধূসর অসুখগুলোতে ঠিক সেই রকমই বসন্তের রঙিন বাতাসের প্রলেপ রাখতে আমরা আবার শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্ককে সঙ্গে করে এসে গিয়েছি একটি বিশেষ অনুষ্ঠানের নাম আপনার স্বাস্থ্য আমাদের ভাবনা। নমস্কার, আমি মেঘলা। আজকের এই অনুষ্ঠানের বিশেষ পর্ব আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আস্তে আস্তে। আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে সাথী হয়েছেন যে দুজন থেরাপিস্ট, মূলত অকুপেশনাল থেরাপিস্ট নামেই পরিচিত তারা। আমার বাঁদিকে রয়েছেন মাননীয়া ঋষিকা দত্ত, নমস্কার। নমস্কার। আর জিতেন্দ্র কুমার দে মহাশয়, নমস্কার, আপনাকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠান মূলত বাচ্চাদের এবং পাশাপাশি বড়দের কিছু আচরণগত ত্রুটিজনিত সমস্যার আলোচনা এবং সমাধান। আচ্ছা, আপনার কাছে আমি প্রথমে আসি। কয়েকটি প্রশ্ন আমাদের মনে প্রথমেই শুরু করছে আসতে, যে বাচ্চারা তো সকলেই সমান, আমরা বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে সমান বলেই আমরা ভেবে থাকি এবং দেখে থাকি, কিন্তু কিছু কিছু সমস্যাও তো হয়। যেমন আমরা সকলেই জানি যে অটিজম এবং ADHD ডিসঅর্ডার, এছাড়াও আরো নানান ধরনের ব্যবহারগত আচরণগত সমস্যা হয়, শারীরিক সমস্যাও হয়। এই ধরনের সমস্যা আপনি কিভাবে সম্মুখীন হন এবং তার সমাধান কিভাবে করেন, বা এই সমস্যাগুলি আসলে কি, এই বিষয়ে যদি একটু কিছু বলেন। হ্যাঁ, তো আমি প্রথমেই আসি হচ্ছে অটিজম এবং ADHD এর ক্ষেত্রে। অটিজম এবং ADHD দুটোই হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অটিজমের ক্ষেত্রে আমি কিছু প্রধান সাইন্স এন্ড সিমটমস বলবো, যেটাতে প্যারেন্টসরা বুঝতে পারবে যে হ্যাঁ, আমার বাচ্চা 8-10টা বাচ্চার থেকে একটু আলাদা, এবং যেটা নর্মালি তার এজে করার কথা সেটা কিন্তু সে করে না। এবং এটা একটা হলো। সেকেন্ড থিং হচ্ছে ও সবসময় নিজেকে একা করে রাখতে চায়। এরপরে এটা অটিজমের কথা বলছি। এবং সে আমার সাথে আই কন্ট্যাক্টটা প্রপারলি করে না, নিজেকে 10টা ছেলে মেয়ের সাথে ওরই এজের সোশ্যালাইজ করছে না, ওদের সাথে খেলাধুলা করছে না, সব সময়তে মানে ভিড়ভাড়টা অ্যাভয়েড করা, নিজেকে একা রাখতে চাইছে, আইসোলেট করে দেয় নিজেকে। এবং আরেকটা জিনিস হচ্ছে একই ধরনের বিহেভিয়ার, একই ধরনের কাজ সেটা বারবার সে রিপিট করতে থাকে, তার একটা রিপিটেটিভ টেন্ডেন্সি থাকে। আপনি একটা উদাহরণ দিয়ে বলতে পারবেন, মানে আপনার ডেইলি প্র্যাকটিসে যেটা দেখেছেন? উদাহরণ বলতে মানে ধরুন একই ধরনের মানে কথা, হয়তো কোনো কথা বলছে, সেটা বারবার করে বলে যাচ্ছে রিপিটেটিভলি, এবং সেটা থামছে না, সেটাকে একদমই থামছে, সেটা রিপিটেটিভলি চলতেই থাকছে। এটা একটা এক্সাম্পল দিলাম। নেক্সট আমি আসি ADHD তে। ADHDও আমি বললাম যে ওটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। ওখানে ADHD তে বলাই আছে যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, যেখানে বাচ্চা অ্যাটেনশনটা ল্যাক হয় প্রচন্ড, কোনো কাজ করবে সেটাতে অ্যাটেনশন থাকে না, প্রচন্ড বাচ্চা এনার্জেটিক, ইম্পালসিভ বলতে পারেন। আমরা আপাতভাবে দেখতে গেলে যে একদম অটিজমের অপোজিট জিনিসটা। হ্যাঁ, এবার মানে একজন অটিস্টিক বাচ্চা সেও হাইপার হতে পারে, আবার হাইপো হতে পারে। তেমনি ADHD এর ক্ষেত্রে মেন হচ্ছে হাইপার হবে সে, মানে মেনলি সে হাইপার হবে, এটা হচ্ছে মেন সিমটমটা। হ্যাঁ, এবার হচ্ছে বাচ্চা প্রচন্ড এনার্জেটিক থাকে, কোথাও ওকে স্থির ভাবে বসতে দেখবেন না, সবসময় উঠে চলে যাচ্ছে, দৌড়ে চলে যাচ্ছে বা মারতে আসছে। আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সেটা তো দেখুন আমরা তো একদম ছোট থেকে বাচ্চাদের বলি যে বাচ্চারা দৌড়ালে না পড়লে না খেলাধুলা করলে বড় হবে কি করে। তো সেক্ষেত্রে একটা সাধারণ বাচ্চা আর একটা হাইপার অ্যাক্টিভ বাচ্চা, এদের দুজনকে কিভাবে আলাদা করবো, মানে গার্জেনরা কিভাবে বুঝবেন? আলাদা বলতে মানে বাচ্চাটা সব সময়তেই এই জিনিসটা মানে কন্টিনিউ হতে থাকবে, এই জিনিসটা যে কোথাও থামবে সেটা কিন্তু নয়। মানে একটা নর্মাল বাচ্চা হলে সে মানে তার কিন্তু জিনিসটা মানে আমি কিছুটা হলেও থামাতে পারবো, কিন্তু এর যে জিনিসটা সেটা কিন্তু এর নিজে থেকে করছে না, এর ব্রেনই করাচ্ছে, এবং মানে জিনিসটা চলতেই থাকবে। ইটস ইন আ কন্টিনিউয়াস ম্যানার আর কি। কারোর কথা বা কারোর নিষেধও সে শুনবে না, মানে সেই কানেকশনটাই পাচ্ছে না। কারণ ওর কি হচ্ছে, মানে আমাদের এনভায়রনমেন্টে আমরা মানে যে আমাদের যে 6টা ইন্দ্রিয় আছে সেটার সাথে যে ইন্টারাকশনটা ব্রেনের, মানে ব্রেন যে সেখান থেকে সেন্স গুলোকে নিয়ে প্রসেস করে এবং আমরা যে সেটার প্রতি একটা রেসপন্স করছি,
যেটা একটা নর্মাল চিলড্রেন মধ্যে থেকে থাকে, সেটা কিন্তু এদের ক্ষেত্রে ল্যাক হচ্ছে, যে জন্য ওরা যেহেতু প্রপারলি রেসপন্ড করতে পারছে না, ব্রেন নিচ্ছে না জিনিসটাকে, ওই জন্য দে আর টার্নিং টু বি মোর হাইপার, প্রচন্ড হাইপার হয়ে যাচ্ছে, এবং ইটস ইন আ কন্টিনিউয়াস ম্যানার, বারবার জিনিসটা চলতেই থাকছে। এটা তো আমার বাচ্চাদের গেল। আমরা যেহেতু কথা বলছি অকুপেশনাল থেরাপি নিয়ে, কিছু শারীরিক এবং পাশাপাশি মানসিক সমস্যা আমরা বড়দের, অ্যাডাল্টদের আমরা দেখতে পাই। সেক্ষেত্রে ওই স্ট্রোকের পরবর্তী কিছু পর্যায়ে থাকে, কিছু স্পাইনাল কর্ড জনিত সমস্যা থাকে, অ্যালজাইমার, পার্কিনসন, এই ধরনের ডিমেনশিয়া, এই ধরনের কিছু প্রবলেম থাকে। তো আপনি একটু সংক্ষেপে বলুন যে এই প্রবলেমগুলোর উৎস কি এবং কিভাবে এগুলোকে আমরা সমাধানের পথে নিয়ে যেতে পারবো। তো উনি যেমন বললেন যে চাইল্ডের ক্ষেত্রে, শিশুদের কি সমস্ত সমস্যা হয়, এক্ষেত্রে যদি আমি অ্যাডাল্টের ক্ষেত্রে ধরি, বিভিন্ন রকমের সমস্যা, নিউরোলজিক্যাল, আপনি বললেন যে স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, পার্কিনসন, অ্যালজাইমার ডিজিজ, এই সমস্ত রোগের ক্ষেত্রে আমাদের যেটা মেন করণীয় সেটা হচ্ছে, যখন এটা হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে আমরা ট্রিটমেন্ট করি। ধরুন একটা স্ট্রোক পেশেন্ট, ওনার স্ট্রোক হয়ে গেছে, উনি হসপিটালে অ্যাডমিট ছিলেন, এবং হসপিটালে অ্যাডমিট থাকার পর ডক্টর রেফার করলেন যে এনার রিহ্যাবিলিটেশন প্রয়োজন, কারণ ওনার একটা দিক প্যারালাইসিস হয়ে গেছে। তো প্যারালাইসিস পেশেন্টকে তাকে কি করে রিটার্ন টু ওয়ার্ক, মানে জীবনযাপনের জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে, ধরুন চলা, হাঁটা, খাওয়া দাওয়া, এইগুলো প্যারালাইসিস হওয়ার পর উনি আর করতে পারেন না। সেক্ষেত্রে অকুপেশনাল থেরাপির যে একটা ভাইটাল রোল আছে, ওই সমস্ত জিনিসগুলোকে রিগেইন করা। ধরুন একটা ব্রেন ইনজুরি, আপনার ধরুন কোনো ইন্ডিভিজুয়ালের একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অনেক কিছু ব্রেনের কোনো একটা জায়গায় ড্যামেজ হয়েছে, তার জন্য ওনার হাতে বা পায়ে মুভমেন্ট আসছে না, উনি চলতে পারছেন না, না বাথরুমে যেতে পারছেন, না খেতে পারছেন। সেক্ষেত্রে অকুপেশনাল থেরাপিস্ট ওনাকে ট্রিটমেন্টের মাধ্যমে, থেরাপির মাধ্যমে সেই মুভমেন্টটা বা সেই ফাংশনটা অ্যাচিভ করানোর জন্য মানে সফলভাবে কাজ করছেন। আপনাদের প্রসেসটা ঠিক কি আছে, কিভাবে একদম ডাউন লেভেল থেকে একটা পেশেন্ট এলো, তাকে আপনারা কিভাবে ধীরে ধীরে ধৈর্য সহকারে নর্মাল লাইফে ফেরানোর চেষ্টা করেন, সেই পদ্ধতিটা আমি জিজ্ঞেস করছি। পদ্ধতিটা বলতে, এই পদ্ধতিটা প্রতিটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কারণ কতটা তার ব্রেনে এফেক্ট করেছে, কতটা তার ইট ইজ মাইল্ড আর মডারেট আর সিভিয়ার, সেটার উপর ডিপেন্ড করছে। পদ্ধতিটা আমাদের হচ্ছে, যেহেতু এটা রিহ্যাবিলিটেশন একটু লং প্রসেস, ধরুন কোনো রোগী এসেছেন স্ট্রোক পেশেন্ট, তার হয়তো মাইল্ডসে, সে হয়তো 1-2 মাসের মধ্যে আমরা তাকে থেরাপির মাধ্যমে, ধরুন আমাদের বিভিন্ন রকম থেরাপি আমরা দিই, ধরুন নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি, ফাংশনাল থেরাপি, এডিএল ট্রেনিং, বিভিন্ন রকম থেরাপি যেগুলো আমাদের অকুপেশনাল থেরাপি আছে, এই থেরাপির মাধ্যমে ওনাকে সেই ফাংশনটা অ্যাচিভ করার চেষ্টা করি। ধরুন একটা স্ট্রোক পেশেন্ট এসেছে, ওনার একটা সাইড প্যারালাইসিস, এবং ধরুন আফটার 7 দিন একটা আইসিইউ থেকে ডিসচার্জ হয়ে আমাদের এখানে এসেছেন, সেক্ষেত্রে উনি হচ্ছেন ইমপেশেন্ট হিসেবে থাকবেন। ওনাকে ওনার সমস্ত বিপি, মানে ব্লাড প্রেশার থেকে শুরু করে ওনার অক্সিজেন, এভরিথিং আমরা মনিটর করে, সাথে সাথে ওনাদেরকে মুভমেন্ট থেরাপি, যেটা আমরা বলি মুভমেন্ট থেরাপি, সাথে সাথে অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, যেটা এডিএল ট্রেনিং, সাথে আমাদের নিউরো ডেভেলপমেন্টাল থেরাপি, পিএনএফ টেকনিক, বিভিন্ন রকম থেরাপির মাধ্যমে গ্রেডেশন ম্যানারে, মানে হঠাৎ করে উনি চলতে পারবেন না, ধরুন উনি যদি শুয়ে থাকেন, তাহলে ওনাকে আমাদের মেন হবে উনি যেন বসতে পারেন, তারপরে বসতে থেকে উনি যেন দাঁড়াতে পারেন, দাঁড়ানোর পর উনি 1 পা 2 পা করে চলতে পারেন, এবং চলার পর যেমন মোটামুটি একটা স্টেয়ার ক্লাইম্ব, বলা যায় একটা বাচ্চাকে মানুষ করার যেমন কষ্ট, এক্স্যাক্টলি সেম ভাবে, এবং সেটা ভ্যারি করে, কোনো পেশেন্টের 1 মাস হয়, কোনো 3 মাসের, কোনো হয়তো বছর পর্যন্ত। আচ্ছা, এটা তো আপনি স্ট্রোকের পরবর্তীকালীন অবস্থা বললেন। পার্কিনসন, অ্যালজাইমার ডিজিজ এন্ড ডিমেনশিয়া, এই জিনিসটা ঠিক কি? পার্কিনসন যেটা মেইনলি হয়, ওইগুলো একটু লেট এজে হয়, ধরুন 50-60 পরে, বয়স্ক মানুষের বেশি হয়। ওইখানে প্রবলেমটা ঠিক একটু আলাদা। ধরুন
ফিজিক্যালের থেকে স্ট্রেংথের থেকে কোঅর্ডিনেশনের প্রবলেম, ট্রিমার হচ্ছে প্রচন্ড, মেমোরি ইস্যু হয়ে গেল, মানে কাঁপছে হাতটা ধরুন ফোন ধরতে পারছেন না, ধরুন লিখতে পারছে না, সেই সমস্ত মানে ব্যক্তিকে আমরা ট্রেনিং করে তাকে বিভিন্ন রকম অ্যাডাপটিভ ডিভাইস দিয়ে, আমাদের মেন ফাংশনটা হচ্ছে পেশেন্টটাকে মানে স্বনির্ভর বানানো, মানে কার উপর ডিপেন্ডেন্ট যেন না হয়, অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান ডু। এইটা হচ্ছে আমাদের মেন ইয়ে। আচ্ছা, এই যে পেশেন্টরা আসছে তাদের তো আপনারা আপনাদের যথাসাধ্য পরিবেশ দিচ্ছেন থ্রু ট্রিটমেন্ট অর থ্রু আপনাদের বিহেভিয়ার, যখন তারা আবার বাড়ি ফিরে আসছে সেই পরিবেশটা ঠিক কি হওয়া উচিত? অনেকে চেঁচামেচি করে ফেলে এই পেশেন্টদের উপরে। না, এক্ষেত্রে বাড়ির যারা মানে গার্জেন আছেন, গার্জেন বা ফ্যামিলি মেম্বার, তাদেরকে মানে আমরা ফ্যামিলি বা প্যারেন্টস এডুকেশন থেকে ফ্যামিলি এডুকেশন তাদেরও কি কাউন্সেলিং অবশ্যই দরকার আছে, বিকজ এটা লং টার্ম প্রসেস। 2 দিন 3 দিন 5 দিনের পর একটু বিরক্ত হয়ে যায়, আমার হয়তো তার স্বামীর প্রতি বিরক্ত হয়ে যায়, মানে যার হয়েছে তার প্রতি বিরক্ত হয়ে যায়। এক্ষেত্রে আপনাদেরকে প্যারেন্টসদের খুবই একটা মানে অ্যাকসেপ্টেন্স থাকতে হবে যে না, এটা একটা সবাইকারই হয়, এটা একটা নর্মাল জিনিস এবং এটা টাইমের সাথে সাথে রিকভারি হয়ে যাবে। মোটামুটি তাও কতটা সময় লাগতে পারে এদেরকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে? না দেখুন, আমি এটা অলরেডি বললাম যে ওনাকে ডিপেন্ড করছে, যে ধরুন একটা 40 অ্যাভারেজ ধরুন মোটামুটি 6 মাস থেকে 1 বছরে ম্যাক্সিমাম রিকভারি হয়ে যাবে। মানে যদি সেইভাবে কতটা ড্যামেজ হয়েছে, মাইল্ড টু মডারেট হলে ইনজুরিটা বা প্রবলেমটা, ভয় পাওয়ার কি কোনো কারণ আছে যে একদম সারবে না? না, ভয় পাওয়ার মানে কোনো কারণ নেই। এইটা অ্যাওয়ারনেসটা খুব দরকার, জানা সমস্ত দর্শক যারা দেখছেন এখানে ওনাদের জানা দরকার যে এইটা এখন হয়, মানে এখন ফ্যামিলিতে আপনি পেয়ে যাবেন একটা স্ট্রোক পেশেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হলে পেশেন্ট, একটা অটিজম বা এডিএইচডি চাইল্ড। মানে এটা আমাদের জীবনযাত্রার একটা অংশ, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে জিনিসটা, এবং তারাও খুব প্রোডাক্টিভ হচ্ছে। আমার মানে জানাশোনা আমি বহু পেশেন্টকে ট্রিট করেছি, বহু ডাক্তারকে ট্রিট করেছি, তারা স্ট্রোক হয়েছে, ডাক্তারকে অনেক পেডিয়াট্রিক ডক্টর থেকে নিউরোলজিস্ট ডক্টর, তারা মানে স্ট্রোক হয়েছে, স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, তারপরে তাদেরকে আমি অকুপেশনাল থেরাপিস্ট হয়ে রিটার্ন টু ওয়ার্ক, এখন সেই সমস্ত ডাক্তাররা এখন চেম্বারে বসেন, ওনারা সেই হাতে এখন লিখছেন। খুব ভালো জিনিস, তো অবশ্যই একটা পজিটিভ বার্তা নিয়ে আসছে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণই নেই। আচ্ছা, ব্রেন নিয়ে কথা বলছিলেন, মেমোরি নিয়ে কথা বলছিলেন, আপনার কাছে আসি। সেরিব্রাল পলসি যেটা বাচ্চাদের হয়, অনেক সময় শোনা যায় বার্থ অ্যাসফিক্সিয়া, যেটা অমরা বা প্লাসেন্টাটা গলায় জড়িয়ে গিয়ে অক্সিজেনের কমতি। সংক্ষেপে সহজ করে বলুন, মানে বার্থ অ্যাসফিক্সিয়ার ব্যাপারে সেই বিষয়টা কিভাবে সেরিব্রাল পলসিকে ডেকে আনে? হ্যাঁ, মানে ধরুন কারোর যদি অক্সিজেনের কমতি হয় ব্রেনেতে, যেহেতু বার্থ অ্যাসফিক্সিয়াটা হচ্ছে, প্লাসেন্টাটা জড়িয়ে গিয়ে মানে সে অক্সিজেন ঠিকঠাক পাচ্ছে না এবং সেটা ব্রেনে যাচ্ছে না, তখন কি হয়, মানে আমাদের ব্লাডে যদি অক্সিজেনই না পৌঁছচ্ছে, ব্রেনে অক্সিজেন না পৌঁছচ্ছে, সেই অর্গ্যানটা, যে কোনো অর্গ্যান, নট অনলি ব্রেন, সে কিন্তু ঠিক মতো কাজ করতে পারে না। এবার ও যদি কাজ ঠিক মতো না করতে পারে, ওর হাতে তো সবটা আছে, ব্রেন পুরো জিনিসটা কন্ট্রোল করে, আমাদের ডেভেলপমেন্টটাও কন্ট্রোল করে, মাসেলস কন্ট্রোল করছে, কোঅর্ডিনেশন কন্ট্রোল করছে, সবটাই কিন্তু ব্রেক হয়ে যাবে। হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু ব্রেক হয়ে যায় একবার যদি ওই খিদেটা পাচ্ছে না, পুষ্টিটা, সেই জন্য ওটা ব্রেক হয়ে যাচ্ছে, এবং সেই থেকেই কিন্তু এই মুভমেন্টের প্রবলেম, পশ্চারের প্রবলেম, যেটা সেরিব্রাল গ্রিপিং এর প্রবলেম হতে পারে, মাসেল টাইট হয়ে যেতে পারে, অনেক সময় টোনই থাকলো না মাসেলের, একদম ফ্ল্যাসিড হয়ে গেল হাতটা, কোনো মানে ফাংশন করতে পারছে না, হাত দিয়ে কিছু ধরতে পারছে না বা চলতে বা হাঁটতে পারছে না। তো এই জিনিসগুলো সম্পূর্ণ ব্রেন থেকেই জিনিসটা হচ্ছে, যখন এই বার্থ অ্যাসফিক্সিয়া প্রবলেমটা হয় তখন সেরিব্রাল পলসির জন্ম দেয় সেটা। তাহলে তো একটা স্বভাবতই একটা প্রশ্ন আমার মাথায় আসছে, আশা করি আপনাদের মাথাতেও এই একই প্রশ্ন আসবে, যে এই বাচ্চা তো বড় হচ্ছে, আর 5টা বাচ্চার সঙ্গে যখন স্কুলে যাচ্ছে তখন তারা কোনোভাবে কোপ আপ করতে পারছে না, তারা লিখতে পারছে না, আঁকতে পারছে না, যেটা আপনি বলছেন গ্রিপিং এর প্রবলেম হচ্ছে, ঠিক তখন থেকেই কি ধরনের পদ্ধতি অনুসরণ করা যাবে, মানে আপনারা কি পথ দেখান সেক্ষেত্রে? যদি ফাংশনাল বা ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে তাদের তো প্রবলেম হয়ে থাকে, মানে তারা সাধারণত যেটা একটা নর্মাল বাচ্চা করতে পারছে, যেমন ব্রাশ করা, টয়লেট করা, বিছানা থেকে উঠে কোথাও যাওয়া বা চান করা, ড্রেস আপ করা, শুধু পড়ালেখাই নয় না,
সাধারণ মানে সবকিছুই জীবনযাত্রায় এফেক্টেড হয়। বিঘ্ন ঘটাচ্ছে। হ্যাঁ, লিমিটেশন থাকে। তো সেক্ষেত্রে মানে বাচ্চাকে আমরা ট্রেন করি মানে তাকে তারই মতো করে একটা অ্যাডাপটিভ ওয়েতে আমরা ট্রেন করি। বিভিন্ন টাইপের অ্যাসিস্টিভ বা অ্যাডাপটিভ ডিভাইসেস আমাদের থাকে, যাতে সে, যেমন ধরুন সে পেন যদি ধরতে না পারে, সে যদি লিখতে না পারে, তখন আমরা তাকে পেন হোল্ডার দিই, পেন হোল্ডার স্প্লিন্ট থাকে। এই ধরনের বিভিন্ন টাইপের, মানে এটা আমি একটা এক্সাম্পল দিলাম অ্যাজ সাচ। তো এই ধরনের অ্যাসিস্টিভ বা অ্যাডাপটিভ ডিভাইসেস দিয়ে আমরা তাকে মানে, বা বিভিন্ন টাইপের গেটার্স থাকে, সে যে হাঁটতে পারছে না, বা কিছু বাচ্চা এরকম যে টো ওয়াকিং করে চলছে, হ্যাঁ টো ওয়াকিং, তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের গেটার্স দিয়ে থাকি। মাসেল যদি প্রচন্ড টাইট হয়, সে পাটা রাখতে পারছে না মাটিতে, সেই জন্য আমরা গেটার্স দিয়ে থাকি যাতে মাসেলটাকে সে মানে সেইভাবে মানে অ্যাডাপ্ট করতে পারে ভিতর থেকে, হ্যাঁ মানে একটা পারছে না সেটাকে আমরা একটা বাইরে থেকে একটা সাপোর্ট দিচ্ছি থ্রু দিস মানে ওয়েজ আর কি। তো এই মানে এইগুলো হেল্প করে বাচ্চাটাকে। আপনাদের প্রথম পদ্ধতিটা কিভাবে হবে, একদম সহজ করে দেওয়া? হ্যাঁ, পদ্ধতিটা এটা হয় যে বাচ্চাটা যখন আমাদের কাছে এলো, তখন আমরা বাচ্চাটাকে পুরো মানে আমাদের কাছে বিভিন্ন টাইপের অ্যাসেসমেন্ট স্কেলস বলুন, এগুলো থাকে, যেটা দিয়ে মানে বিভিন্ন প্যারামিটার্স থাকে, যেটা দিয়ে আমরা বাচ্চার কি প্রবলেম, মানে কোন এরিয়াতে প্রবলেম হচ্ছে এবং প্রবলেমটা কতটা, মানে সেটা কি খুব মাইল্ড নাকি মডারেট না সিভিয়ার, সেইটা আমরা অ্যাসেস করি। অ্যাসেস করার পর আমরা একটা ইন্টারভেনশন বা একটা ট্রিটমেন্ট গোল সেট করি, যেখানে আমরা বাচ্চা প্রপার মানে সেইভাবে মানে সে তার যেটা ল্যাকিং সেইভাবে আমরা তাকে একটা ট্রিটমেন্টের মধ্যে নিয়ে গিয়ে আমরা সেই জিনিসটাকে ইমপ্রুভ করবো। সমস্যা সব বাচ্চার মধ্যে দেখা যায় না, মানে জিনিসটা ভ্যারি করে, বাচ্চা টু বাচ্চা জিনিসটা ভ্যারি করে। কারোর হয়তো মানে সমস্যার মধ্যে আমরা তো 3টা ক্যাটেগরি করি, একটা মাইল্ড, একটা মডারেট, একটা সিভিয়ার। তো সেইটা কারো কারোর ক্ষেত্রে মাইল্ড হলো, কেউ মডারেট হলো, কারোর প্রচন্ড সিভিয়ার হয়ে গেল। তো সেইটা স্কেলস এর মাধ্যমে ফার্স্ট আমরা অ্যাসেস করে দেন আমরা একটা ট্রিটমেন্ট, একটা ইন্টারভেনশন করি, একটা ট্রিটমেন্ট গোল সেট করি, দেন আমরা ট্রিটমেন্টটা স্টার্ট করি, যাতে বাচ্চাটাকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়। হ্যাঁ, ম্যাক্সিমাম একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া থাকে। আচ্ছা, এই ব্যাপারগুলো তো আমাদের সমস্যা হওয়ার পরবর্তী অবস্থার কথা আমরা আলোচনা করছিলাম। আমি প্রশ্ন করছি যে এরপরে যে প্রশ্নটা আমার মনে আসছে, যে এর একদম উৎস, মায়ের গর্ভাবস্থাকালীন যে সমস্যাটা বেড়ে উঠছে ভেতরে, শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সমস্যাও বেড়ে উঠছে, সেক্ষেত্রে মায়ের কি ভাবনা চিন্তা হবে, মাকে কিভাবে সংযত হতে হবে তার জীবনযাত্রায় এবং তার পুষ্টিতে, একটু সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু এক্সাম্পলস দিচ্ছি, যে মায়ের লাইফস্টাইলে যদি কোনো নেগেটিভ মানে ব্যাপার থেকে থাকে, যেমন সে হয়তো প্রচন্ড অ্যালকোহল বা মানে কনজাম করে বা স্মোকিং করে প্রচন্ড, বা সে মানে তার মানে প্রচন্ড এজেড বয়সে তার বিয়ে হয়েছে, তার বাচ্চা হয়েছে, এবং সেই বাচ্চার হাই চান্স থাকে, মানে এই ধরনের ক্ষেত্রে বাচ্চার হাই চান্স থাকে যে সে সেরিব্রাল প্যালসি বা তার ডিলেড ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এই ধরনের সমস্যা, ডিসঅর্ডার যেটা সেরিব্রাল প্যালসির সাথে অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে। হ্যাঁ, বিকজ যেহেতু ব্রেনের ডেভেলপমেন্টের প্রবলেম হচ্ছে, সেই জন্য কিন্তু বাচ্চার যে বয়সে যে জিনিসটা হওয়ার কথা সেটা হচ্ছে না, ডিলে হচ্ছে, বা একদমই সেটা অ্যাচিভ হয়নি বা হলোই না, এই ধরনের। তো মানে মাকে মানে মাদের ক্ষেত্রে আমি এটা অ্যাডভাইস করব যে মানে তারা যতটা সম্ভব একটা মানে পার্টিকুলার এজে মানে যেন চেষ্টা করে যে একটা মানে ম্যারেজটা করার, বা এটা চেষ্টা করে যে একটা হেলদি লাইফস্টাইল লিড করার, যেখানে তারা অ্যালকোহল বা স্মোকিং বা ড্রাগস এর মধ্যে দিয়ে যাবেন না। এবং আর একটা জিনিস হচ্ছে একটা হেলদি ব্যালেন্সড মানে ফুড মানে ডায়েট, সেইটাকে কনজিউম করা, যাতে বাচ্চা যে পেটে আছে মানে গর্ভবতী অবস্থায় মানে সে যেন খুব হেলদি হয়, এবং তার যেন সব রকম ডেভেলপমেন্ট, মানসিক হোক শারীরিক হোক, সেগুলো যেন নর্মাল হয়, মানে সেখানে কোনো যেন ইস্যুস না ক্রিয়েট হয়। উনি যেমন বললেন কথাটা যে একটা ব্যালেন্স ডায়েট দরকার আছে, সুষম আহার। তো সুষম আহারের ক্ষেত্রে বেটার হয় যে উনি একটা ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করো, এবং কনসাল্টটা বাচ্চা হওয়ার আগে থেকে বাচ্চা হওয়ার পরে, যদি এরকম বাচ্চা প্রেগন্যান্সি অবস্থা থেকে ল্যাকটেশন পিরিয়ড অবধি, এবং যদি বাচ্চার এরকম সমস্যা হলো বা এরকম অটিজম, এডিএইচডি বা সেরিব্রাল পালসি এরকম হলো, তখন ওই সমস্ত বাচ্চাদেরও একটা স্পেশাল ডায়েট দরকার। তো ডায়েটিশিয়ান
ডায়েটিশিয়ানের একটা মানে বাচ্চা জন্মানোর পরের কথা বলছি। হ্যাঁ পরে বলছি সেই বাচ্চাদের তো ওনাদের ডায়েটটাও খুব ইম্পর্টেন্ট। আমি কেন বলছি, ধরুন কিছু কিছু খাবার ওদের খেলে সেইটা ওটাকে বাড়িয়ে তুললো, সেই সমস্ত সিমটমস গুলোকে বাড়িয়ে তুললো, সেক্ষেত্রে একটা ডায়েটিশিয়ানের বড় রোল আছে। আমি বলছি যেটা হাইপার অ্যাক্টিভ বাচ্চা যারা, তাদেরও আলাদা ধরনের ডায়েট হবে আপনি বলতে চাইছেন। আর অটিস্টিক বাচ্চা যারা একটু তাদের থেকে আলাদা, মানে একটু চুপচাপ, আই কন্ট্যাক্ট করছে না, যেটা উনি বলছিলেন আর কি, তাদের আবার অন্য ধরনের ডায়েট হবে। অবশ্যই এই বিশদে জানার জন্য ডায়েটিশিয়ানকে অবশ্যই ধরুন একটা সিম্পল এক্সাম্পল দিই, যেমন ধরুন এরিজ হাইপার, তো হাইপার অ্যাক্টিভ কে যদি ক্যাফিন জাতীয় বা চকোলেট জাতীয় খাবার দেওয়া হয় তো সেইটা ওনাকে অ্যাগ্রিভেট করে, মানে সিমটম। তো এরকম টাইপের, তো বিশদে জানতে গেলে অবশ্যই ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করা দরকার আছে। তো মানে হচ্ছে রিহ্যাবিলিটেশনটা, এটা চাইল্ড হোক, অ্যাডাল্ট হোক, বড়রা হোক, সবার ক্ষেত্রেই একটা মানে টিম ভাবে কাজ করতে। আমাদের রিহ্যাবিলিটেশনটা টিম ভাবে কাজ করে। ধরুন একটা প্যানেল রয়েছেন, ডক্টর রয়েছেন, মানে নিউরোলজিস্ট থেকে টিম, থেরাপিস্ট রয়েছেন, ডায়েটিশিয়ান রয়েছেন, সাইকোলজিস্ট রয়েছেন, সাইকিয়াট্রিক রয়েছেন, নিউরোলজিস্ট রয়েছেন, ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, সবাই রয়েছেন। তো সবাই একভাবে মানে সবাই ঠিকঠাক ভাবে মানে প্রপারলি যদি কাজ করেন তাহলে একটা ম্যাক্সিমাম একটা ভালো অ্যাচিভমেন্ট ইন টার্মস অফ ইমপ্রুভমেন্ট আমরা পেতে পারি। তার মানে বলাই যায় যে আমাদের জীবন মানেই তো একটা ঘর বলা যেতে পারে, আর সেই ঘরে আনন্দ থাকবে, সমস্যাও থাকবে। সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার জন্য আমাদের সেই ঘরের প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে যত্ন নিতে হবে, যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রেও নিতে পারি, তারা আমরা বড়দের ক্ষেত্রেও সেটা নিতে পারি। আচ্ছা, এই যে সমস্যাগুলো বাচ্চাদের এবং পাশাপাশি বড়দের, এই অকুপেশনাল থেরাপিস্ট আপনারা তো দুজনে রয়েছেনই, এই সমস্যাগুলোর সমাধান ঠিক কোথায় হয়, কোন সেন্টার কোথাও আছে কিনা যদি একটু বলেন। এটা ধরুন বিভিন্ন রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, হসপিটাল আছে, সেটা প্রাইভেট এবং সম্ভবত একটা শুনেছি বনহুগলি যেটা আছে সেটা একটা ইনস্টিটিউশন কাম হসপিটাল। কলকাতাতে অনেক সেন্টার আছে, হাওড়ার একটা হাওড়াতেও আছে। শ্রীরামপুরে কি ধরনের কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে? শ্রীরামপুরের ক্ষেত্রে এটা একটা খুবই মানে প্রয়োজনীয় একটা সেন্টার খোলা, এবং কারণ এইখানকার যে সমস্ত বাচ্চারা বা বড়রা আছেন তাদেরকে অনেক দূর যেতে হয় ট্রিটমেন্টটা নিতে গেলে। সো বেটার হবে, আমরা সেটা ইনিশিয়েটিভ নিচ্ছি যে আগামী কিছু মাস থেকে এক বছরের মধ্যে যদি খোদ শ্রীরামপুরে এরকম একটা সেন্টার খোলা যায়, যেটা একটা ইন্টিগ্রেশন থাকবে অ্যাপ্রোচ, যেটা ধরুন মাল্টি ডিসিপ্লিনারি, সমস্ত রকম প্রফেশন, মেডিকেল, অ্যালাইড হেলথ কেয়ার থেকে নন মেডিকেল প্রফেশনাল থাকবে, মানে একটা টিম ওয়ার্ক, সেটা আমরা ইনিশিয়েটিভ নিচ্ছি। সেটা তাহলে তো আমরা বুঝতেই পারলাম যে আমরা আমাদের শহরে এই সুবিধা পেতে চলেছি। আমরা আমাদের বাচ্চাদের এবং আমাদের বাড়ির যে বড়রা রয়েছেন যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদেরকে যথাযথ চিকিৎসা এবং যথাযথ গাইডেন্স আমরা দিতে পারবো শ্রীরামপুর শহরের মধ্যে থেকে। খুব আনন্দের কথা এটি। তাহলে এই সহজ জিনিসটা নিশ্চয়ই আমাদের হৃদয়কে নাড়া দিয়ে গেল যে সমস্যা আসতেই পারে, তার সম্মুখীন হতে হবে এবং অবশ্যই থেরাপিস্টদের সাহায্য নিতে হবে, ডাক্তারবাবুদের সাহায্য নিতে হবে, আর ডায়েটিশিয়ানদের সাহায্য নিতে হবে। তাহলেই যথেষ্ট সার জল দিয়ে একটা গাছকে আমরা বড় করে তুলতে পারবো। আমরা একটা কথা শুনেছি, হেলেন কেলার, তিনি বলেছিলেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিসগুলিকে দেখা যায় না বা স্পর্শ করা যায় না, সেগুলিকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ঠিক তেমনি আমাদের যে সমস্যা সেগুলোকে আমরা যদি খতিয়ে দেখি, সেগুলোকে আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি, সেগুলো কিন্তু আমাদের সুন্দর, কারণ সেই সমস্যার আড়ালে যারা রয়েছে তারা কিন্তু মানুষ মাত্রই সুন্দর। আর তাই সেই সুন্দর জিনিসগুলিকে আমাদের হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে এবং আমাদের যা করণীয়, ডাক্তারবাবুদের যা করণীয়, থেরাপিস্টদের যা করণীয় সেটা করতে হবে। এভাবেই আমরা জীবনে পথে হেঁটে যেতে পারবো, এগিয়ে যেতে পারবো এবং সমস্যাকে পিছনে ফেলে হাসি মুখটুকু নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের নিশ্চয়ই আজকের এই বিশেষ পর্বটি খুব ভালো লাগলো। আপনাদের কোনো মতামত থাকলে বা কিছু প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। আর এই এপিসোডটি ভালো লাগলে আপনারা যত সম্ভব শেয়ার করুন, যাতে প্রত্যেক মানুষের ঘরে ঘরে এই বার্তাগুলি পৌঁছে যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।